গাড়ি ছাড়া চলাফেরা করতে অসুবিধা হচ্ছে জঙ্কুকের। এই মুহূর্তে প্রাইভেট গাড়ি কেনা তো সম্ভব না, তবে একটা বাইক কেনার সামর্থ্য হয়েছে। গতকাল বন্ধুদেরকে নিয়ে গিয়ে কালো রঙের একটা বাইক কিনেছে 6 লক্ষ টাকা দিয়ে। সঙ্গে সঙ্গে বাড়ি ফেরা হয়নি, বন্ধুদেরকে নিয়ে ঘুরতে গিয়েছে। ফিরতে ফিরতে গভীর রাত, পরদিন সকালে আবার অফিসে যেতে হয়েছে। সারাদিন অফিস করে সন্ধ্যা 7টায় বাড়ি ফিরেছে জঙ্কুক। আজকে তেল পড়তে আসার কথা, তবে বাড়িতে ঢুকে থেকে পেল না। মেয়েটা আগ বাড়িয়ে এসে বসে থাকে প্রতিদিন, আজ এখনো এলো না যে। ঠিক সে সময় কল আসে জেহুব সাহেবের। উৎকণ্ঠা গলায় বলে, জঙ্কুক তে কি ওখানে আছে? না, নেই তো, এখানে আসেনি। কি হয়েছে চাচ্চু? ওকে পাওয়া যাচ্ছে না জঙ্কুক, দুপুর থেকে। মেয়েটা কোথায় চলে গেল? জঙ্কুক চেঁচিয়ে ওঠে, কি পাওয়া যাচ্ছে না মানে? কি বলছো? হাত ঘড়িতে রাত 8টা প্রায়। এত রাতে কোথায় যাবে? জেহুব সাহেব খুলে বলে, তোর চাচির সাথে তর্ক করে বের হয়েছিল, এখনো ফেরেনি। ওর বন্ধুদেরকে কল করলাম, কারো কাছে যায়নি। জেহুব সাহেবের গলার স্বর ভেঙে গেছে, রুদ্ধ শ্বাস ফেলছে। জঙ্কুকের বুকের ওঠা নামার গতি বাড়ল। চিন্তায় কণ্ঠনালী আটকে আসলো। কোনো রকম বলল, আমি আসছি। পরপরই হন্তদন্ত পায়ে বাইকের চাবিটা টেবিলের ওপর থেকে তুলে বেরিয়ে পড়ল। পেছন থেকে জিন বেগম চেঁচালো, কি হয়েছে জঙ্কুক? জঙ্কুক হাতের ইশারায় এসে বলবে বোঝালো। গ্রাউন্ড ফ্লোরে বাইক রাখা, বাইকে উঠে চাবি ঘুরিয়ে এক টানে বেরিয়ে পড়ল। ইতিমধ্যেই আরেম সাহেব, জেহুব সাহেব, বুগাম সাহেব 3 ভাই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। চেনা পরিচিত সবাই খোঁজে নেমেছে। জঙ্কুক নিজের চেনা জানা এলাকার পোলাপানদের জড়ো করে ছিয়ে দিল এক এক জায়গায় জোড়া জোড়া। সে মাঝ রাস্তায় দেখা পেল আরেম সাহেবের। তিনি ড্রাইভার নিয়ে এদিক ওদিক খুঁজে চলেছে। তিনি জঙ্কুককে দেখে এগিয়ে এলো, উতলা গলায় শুধালো, কোনো খবর পেলি? না, এখন অব্দি না। ওই দিকটাতে দেখে আসি। আমি যাবো সাথে। আরেম সাহেব ছেলের বাইকের পেছনে উঠে বসলো। জঙ্কুক এক টানে সামনের দিকে অগ্রসর হয়। বাইক এলাকার অলিতে গলিতে ঢুকছে। আরেম সাহেব চিন্তিত দৃষ্টিতে সব দিকে নজর ফেরাচ্ছে। খুঁজতে খুঁজতে রাত বেজে গেছে 11:30 থেকে এখনো খুঁজে পাওয়া গেল না। জঙ্কুকের বুকের ভেতরে ভয়ে শীতল হয়ে আসছে। আত্মীয় স্বজনদের বাসায় নেই, বন্ধু বান্ধবের বাড়িতেও নেই, তাহলে কোথায়? জঙ্কুক অস্পষ্ট সুরে আকুতি করে উঠল, কোথায় তুই আমার বোকা ফুল? ফিরে আয় না আমার কাছে। জেহুব সাহেবের চোখ জোড়া লাল, ভিজে জবজবে, এলোমেলো চুল, অবিনশ্বর অবস্থা। জঙ্কুককে দেখেই ভেঙে পড়ল। কি হয়ে গেল আমার মেয়েটার সাথে? কোথায় ও? খুঁজে আন না, খুঁজে এনে দে আমার কাছে। শান্ত হও চাচ্চু, তের কিচ্ছু হয়নি। আশেপাশে কোথাও লুকিয়ে আছে, ঠিক খুঁজে পাবো। কথাগুলো বলতে বলতেই জঙ্কুকের গাটা গুলিয়ে এলো। মাথা ঘোরাচ্ছে, থরথর করে কাঁপছে শরীর, হাত চলছে না। মস্তিষ্ক ফাঁকা, কপালে বিন্দু বিন্দু ঘাম। ফরমাল শার্ট ঘামে ভিজে লেপ্টে আছে শরীরের সাথে, ফ্যাকাশে হয়ে আছে মুখশ্রী। আরেম সাহেব ছেলের কাঁধ ধরল, চোখে মুখে একরাশ চিন্তা। আব্বা, খারাপ লাগছে, একটু বসো, পানি আনি। এই সুবিন, পানি আন। লাগবে না, কিচ্ছু লাগবে না, থেকে এনে দাও আব্বু। জঙ্কুকের বিড়বিড় করা কথাটা আরেমের কানে স্পষ্ট ভাবে বাজলো। রাত ঘনিয়ে চলছে, দেখতে দেখতে রাত 1:30। আর অপেক্ষা করা ঠিক হবে না, এবার পুলিশকে জানাতে হবে। জঙ্কুক মাথা দোলালো, অমনি জঙ্কুকের ফোনটা বেজে উঠলো। পকেট থেকে চট জলদি ফোনটা বের করে দেখলো এলাকার এক ছোট ভাইয়ের নাম্বার। ওদেরকেই তো খুঁজতে পাঠিয়েছিল তেকে, বলেছিল তেকে পেলে কল করে জানাবে। পেয়েছে কি? দ্রুত কলটা রিসিভ করলো জঙ্কুক। ছেলেটা কাপা কাপা কণ্ঠে বলল, ভাই থেকে পেয়েছি। মোহাম্মদ এলাকার পার্কে 4-5 জন ছেলের দল ওর পেছনে ছিল, ওকে কিডন্যাপ করার পায়তারা করছিল। আমরা একটু দেরি করলে সর্বনাশ হয়ে যেত ভাই। জঙ্কুকের হৃদয়টা মুচড়ে ওঠে, চোয়ালটা শক্ত হয়ে যায়। হাতে থাকা মুঠো ফোন শক্ত করে চেপে ধরে বলে, ওকে দেখে রাখো, আমি আসছি। 1 সেকেন্ডের জন্য চোখের আড়াল করবা না প্লিজ। শান্ত হন ভাই, আমি আছি, দেখছি, আপনি আসুন। তে সহি সালামতে আছে। জঙ্কুক দ্রুত বাইকে উঠে বসে। বাবার উদ্দেশ্যে ঠিকানাটি বলে 1 মুহূর্তের মধ্যে বাইক নিয়ে চলে যায়। পেছনে গাড়ি করে আরেম সাহেব, বুগাম সাহেব, জেহুব সাহেব বেরিয়ে পড়ে। তে গুটিসুটি মেরে বসে আছে পার্কের বেঞ্চে। কাঁদতে কাঁদতে মুখশ্রী ফুলিয়ে ফেলেছে। ভয়ে হাত পার পশম দাঁড়িয়ে আছে। ভয়ে সারা গায়ের পশম দাঁড়িয়ে পড়েছে। কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়তেই কেঁপে উঠছে গোটা শরীর। অয়ন নামের ছেলেটি একটা পানির বোতল এনে 1 ডোক পানি খাইয়ে দিল।
তার ভয় থেকে তাকে বের করার চেষ্টা করছে, এটা ওটা বলে আশ্বস্ত করছে, কিন্তু কাজ হচ্ছে না। তীব্র শব্দ আসছে, শুনশান নীরবতা ভেঙে বাইকটা শব্দ করে এসে থামলো পার্কের কাছাকাছি। জঙ্কুক এক দৌড় লাগালো, এক দৌড়ে সে পার্কের ভেতরে এসে পৌঁছালো। বুকের ওঠানামার গতি অস্বাভাবিক তীব্র, শ্বাস প্রশ্বাস রুদ্ধ, পাগলের মতো অবস্থাতে জঙ্কুককে দেখেই ভয়ার্থক মুখে দাঁড়ায়। জঙ্কুকের কাছে ছুটে যাওয়ার পূর্বেই জঙ্কুক শরীরের সমস্ত শক্তি দিয়ে এক চড় মারে তের নরম গালে। 5 আঙ্গুলের দাগ পড়ে গেল। আচমকা থাপ্পড়ে তে স্তব্ধ হয়ে গেল, কেঁদে উঠলো শব্দ করে, কিন্তু পা জোড়া থামালো না। ঝাঁপিয়ে পড়লো জঙ্কুকের বুকে, কোমরটা শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে উঠলো শব্দ করে। শরীর কাঁপছে দুজনের। জঙ্কুকের রাগান্বিত মুখশ্রী ভয়ঙ্কর রকম লাল হয়ে আছে। তাকালেই তো প্রাণ পাখি উড়ে যেতে চায়। তেকে নিজের বুক থেকে সরাতে নিয়ে চিৎকার করে উঠলো জঙ্কুক। এত বড় সাহস হয়ে গেছে তোর, আজ তোর পা ভেঙে ফেলবো। এমনিতেই ভীষণ ভয় পেয়েছে তে, আতঙ্কে এবার জ্ঞান হারিয়ে বসলো। ঢলে পড়লো জঙ্কুকের বুকে, ওকে শক্ত করে 2 হাতে বুকের সাথে জড়িয়ে নিল জঙ্কুক। মাথাটা বুকের সাথে চেপে ধরলো। তার অশান্ত ভীতু বুকটার ভেতরে এখনো শব্দ করছে, শান্ত হচ্ছে না কোনো মতেই। জঙ্কুক তের এলোমেলো চুলগুলো পাগলের মতো গোছাতে থাকে, বিড়বিড় করে আওড়ায়, কিছু যদি হয়ে যেত, তোর যদি কিছু হয়ে যেত, কি করতাম আমি, কিভাবে বাঁচতাম? আমাকে মেরে ফেলতে চাস তুই? তুই আমাকে শান্তিতে বাঁচতে দিবি না? আরএম সাহেব গাড়ি নিয়ে আসতেই জঙ্কুক থেকে পাজা কোলে তুলে নেয়। পার্ক থেকে বের হয়ে এসে গাড়ির পেছনে শুইয়ে দেয়। জঙ্কুক নিজের বাইকের চাবি অয়ন নামের ছেলেটার হাতে ধরিয়ে দিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ে। রাস্তাতে থাকাকালীন পারিবারিক ডক্টরকে ফোন করে বাসা আসতে বলে দেয় আরএম সাহেব। গাড়ি এসে থামে বাড়ির ভেতরে। জঙ্কুক থেকে পুনরায় কোলে তুলে নেয়। বাড়ির ভেতরে ঢুকতে শোনা যায় আয়ু বেগমের কান্নার গলা। বেসুজিও হাহাকার করছে। ওদেরকে ছাড়িয়ে জঙ্কুক উঠে যায় সোজা দোতলায়। তে রুমে গিয়ে ঢুকে থেকে বিছানায় শুয়ে দেয়। বাম গালটা দৃশ্যমান লাল হয়ে আছে। বুকের মধ্যে ছেদ করে উঠে জঙ্কুকের। রাগের মাথায় এত জোরে চটটা মেরেছে সে, 5 আঙ্গুলের ছাপ পড়ে গেছে। জঙ্কুক তার কাপা হাতের আঙুল দিয়ে দাগগুলো ছুঁয়ে দেয়। একটু ঝুঁকে থাপ্পড় মারা গালে নাক ঠোঁট ছুঁয়ে রাখে। গালে মুখটা ডুবিয়ে রেখে ঘন ঘন নিঃশ্বাস নেয়। 5 আঙ্গুলের ছাপের মধ্যে ঠোঁট ঘষে দেয়। পরপর কয়েকটা চুমু বসায়। সরি তে, রিয়েলি ভেরি সরি, আই ডিডন্ট মিন ইট। রাগের মাথায় কিভাবে হয়ে গেছে, আমি সরি জান। গালে ঠোঁট ঘষে কথাগুলো বলে আবারও কয়েকটা চুমু বসায়। পরপর শুনতে পায় কিছু পায়ের শব্দ। জঙ্কুক দ্রুত উঠে দাঁড়িয়ে পড়ে। সবাই ছুটে এসেছে ঘরে। দীপ্ত চোখ মুখ ফুলিয়ে ফেলেছে কাঁদতে কাঁদতে। রোজেরও অবস্থা খারাপ, সবারই চোখে জল, চোখ মুখ ফুলিয়ে ফেলেছে সবাই। কেউ শান্ত নেই। ডক্টর আসলো পরপর। তের পাশে বসে ওর হাতের নার্ভ দেখলো, চোখ পরীক্ষা করলো, কপাল ছুঁয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করলো। শরীর দুর্বল ভীষণ, জ্বর এসেছে, ভয় আর আতঙ্কে জ্ঞান হারিয়েছে। কিছু ওষুধপত্র লিখে দিয়ে ডক্টর উঠে দাঁড়ালো। জঙ্কুক ডক্টরের সাথে বেরিয়ে পড়লো। ওষুধের নাম নিয়ে নিচে আনতে গেল। জঙ্কুক মেডিসিন নিয়ে ফিরে দেখলো সবাই লিভিং রুমে। আয়ু বেগম দাঁড়িয়ে কাঁদছে। জিয়াব সাহেবের এক একটা চিৎকারে বাড়ি কেঁপে উঠছে। তোমার এত বড় স্পর্ধা, তুমি ওই পরিবারের কারণে আমার মেয়ের গায়ে হাত তোলো? আমি কি মেয়ে পেলেছি ওদের ওকালতি করতে? আমার মেয়ের যেহেতু ওদেরকে পছন্দ না, তার মানে ওদের এই বাড়িতে কোনো স্থান নেই। তুমি কোন সাহসে হাত তুললে? জিয়াব সাহেব যেহেতু কথা বলছে, জঙ্কুক কিচ্ছু বলল না। সে অনেক কিছুই বলতে চাচ্ছিল, তবে শেষমেশ আয়ু বেগমের করুণ মুখ দেখে কিচ্ছু বলল না। ওষুধগুলো রোজের হাতে দিয়ে বের হতে লাগলেই আরএম সাহেব উঠে দাঁড়ালো। ছেলেকে রুখতে চাচ্ছিল, কিন্তু মুখে বলার মতো সাহস পেল না। জঙ্কুক যাওয়ার পূর্বে বলে গেল, ওকে দেখে রেখো। ইউনো বন্ধুর শক্ত মুখপানে চেয়ে মাসখানেক ধরে মারাত্মক গম্ভীর হয়ে আছে ছেলেটা। এভাবে জঙ্কুক শান্ত গম্ভীর, তবে এই মাস ধরে আগুনের ফুলকির রূপে আছে। অল্পতেই ছ্যাদ করে উঠে ভীষণ রকমের রাগ দেখা দিচ্ছে। পেয়সীর বিরহে একদম আগুনে ডুবছে যেন। ইউনো জ্বলন্ত সিগারেট এগিয়ে দিল। লম্বা আঙুলের ভাঁজে সিগারেট নিল জঙ্কুক। সময় নিয়ে গোলাপি ঠোঁটে চেপে ধরলো। সামনের টেবিলে সেলফোন কাঁপছে। স্ক্রিনে তের কল আসছে। জঙ্কুক ধরল না। গম্ভীর মুখে অশান্ত মনে শুধু দেখলো কল কেটে যেতে। কতদিন কথা হয় না, কতদিন দেখাও হয় না। অনেকগুলো দিন হচ্ছে, হাতে গুনে নেওয়া যাবে। তবে কেন মনে হচ্ছে শতাব্দী ধরে দেখা হয় না। ওই মিষ্টি মুখখানা বছর ধরে ছোঁয়া হয় না। কাকে শিক্ষা দিতে চাচ্ছে সে? এই নাদান মেয়েকে শিক্ষা দিতে গিয়ে যে সে নিজেই গভীর ভাবে ক্ষত বিক্ষত হচ্ছে প্রতিনিয়ত। জ্বলে পুড়ে আঙ্গার হচ্ছে হৃদয়। এই যন্ত্রণা যে গভীর ব্যথিত, প্রচন্ড যন্ত্রণাদায়ক।
সন্ধ্যার দিকে হিম শীতল বাতাস বইতে শুরু করলো, নামলো অঝোর ধারায় বৃষ্টি। জঙ্কুক তখনই বের হলো অফিসের বিল্ডিং থেকে। আজকে সে ছাতা আনেনি, ফোরকাস্ট দেখে এসেছে আজকে বৃষ্টি নামার সম্ভাবনা নেই। তাহলে এখন এগুলো আসমান থেকে কি পড়ছে? মধু? ফোরকাস্ট থেকে তো জিন বেগমের আবহাওয়া বার্তা বেশি কার্যকরী মনে হচ্ছে জঙ্কুকের কাছে। ওই যে সকালে অফিসে আসার সময় দৃঢ় কণ্ঠে বলেছিল বৃষ্টি হবে, বাবা ছাতা নিয়ে যাও। জঙ্কুক তখন ফোরকাস্টে নজর বুলিয়ে তার কথার গুরুত্ব দেয়নি। জঙ্কুক ভাবছে বৃষ্টির মধ্যেই বাইক টেনে বের হবে। অমন সময় কিছু কলিগস সামনে এসে দাঁড়ায়, কথাবার্তার আসর জমায়। জঙ্কুক অগোচরে হুহা বলে মতামত জানান দিচ্ছে। তার পাশে দাঁড়ানো নারীটি হচ্ছে লাবণ্য, তাদের ডিপার্টমেন্টের সিনিয়র এমপ্লয়ি। জঙ্কুকের থেকেও 2 বছরের বড়, কিন্তু উগ্র স্বভাবের। আটসাটা পোশাক পরা পছন্দ করে, আরো পছন্দ করে জঙ্কুকের সাথে কথায় কথায় উঠতে বসতে, হুটহাট গায়ের উপর পড়তে। এই তো এখন অস্বস্তিজনক সিচুয়েশনে ফেলেছে জঙ্কুককে। অস্বাভাবিক ভাবে গায়ের সাথে লেপ্টে দাঁড়িয়েছে। জঙ্কুক ভদ্রতাপূর্ণ দূরত্ব বজায় রেখে সরে এলো। কথা বলাবলির এক সময় হঠাৎ করেই নজর গেল রাস্তার ওপারে। ছাতা হাতে কামিজ পরিহিত এক ছোট্টখাটো মেয়ে দাঁড়িয়ে। চমকে গেল জঙ্কুক, আটকে উঠল হৃদয়। মেয়েটিকে চিনতে মিনিট খানিকেরও প্রয়োজন পড়ল না জঙ্কুকের। চট জলদি পায়ে বৃষ্টি মাথায় নিয়ে ছুটল। রাস্তা পার হয়ে সোজা সুজি থামলো তের সামনে। গলায় থাকা ধমকটুকু গিলে ফেলতে হলো তের ছলছলে চোখের দিকে তাকিয়ে। ফর্সা নাকের পাটাতল ফুলে ফেটে উঠছে ক্ষণে ক্ষণে। ডান গাল বেয়ে ঝরল এক ফোঁটা নোনা জল। জঙ্কুক তা দেখে শুকনো ঢোক গিলে হাত বাড়ায় চোখের জলটুকু মুছতে, কিন্তু তার পূর্বেই তে ছাতি ফেলে হন হন করে হাঁটা ধরে। অস্থির জঙ্কুক ধমকের সুরে ডাকে, তে থামে না, হাঁটার গতি বাড়ায়। বৃষ্টির জলে ইতিমধ্যে কামিজ লেপ্টে অঙ্গে প্রত্যঙ্গে। জঙ্কুক বড় বড় পায়ের ধাপ ফেলে তেকে আটকায়। তের সর্বশরীরে নজর বুলিয়ে ভুরু জোড়া কোচকে ফেলে। দাঁতে দাঁত চেপে রাগ সংবরণ করে বলে, তুই এখানে কি করিস? এক চরে হয়নি? ঠোঁটে ঠোঁট চেপে অভিমানী তে চুপ করে রয়। টু শব্দ করতে রাজি না সে। জঙ্কুক ছাতা তুলে আনে। ছাতা বন্ধ করে তে ডান হাত আঁকড়ে ধরে রাস্তা পার হয়ে অফিস বিল্ডিং এর সামনে আসে। কলিগদের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিয়ে পার্কিং এ পৌঁছায়। বাইকের চাবি পুরে উঠে বসে। গভীর গলায় বলে, ওঠ। তে সময় নেয়, তবুও উঠে বসে বাইকের পেছন ধরে। তবুও জঙ্কুককে ধরে না। জঙ্কুক লুকিং গ্লাসে একবার ওই জেদি মুখটি দেখে বাইক স্টার্ট করে। বাইকের গতি সাধারণ। বৃষ্টি এখনো একই গতিতে চলছে। বাতাসের তীব্রতা দারুণ তীক্ষ্ণ। এতক্ষণ চুপ করে থাকার মেয়ে তো তে নয়, এখন অব্দি চুপ করে রয়েছে, যার মানে ভীষণ কষ্ট পেয়েছে। কষ্ট দেওয়ার জন্যই তো জঙ্কুক মাসের ওপরে এই ফাজিল মেয়েকে এড়িয়ে চলেছে। সংযোগ বিচ্ছিন্ন করেছে। সেদিন রাতের ওই ভয়ঙ্কর অনুভূতি বাধ্য করেছে তাকে এই স্টেপ নিতে, থেকে একটা শিক্ষা দিতে। যদি এই শিক্ষার কথা মনে থাকে তাহলে ভবিষ্যতে এমন কাজ করার কথা দ্বিতীয়বার ভাববে না। বাইক এসে থামলো বাড়ির সামনে। জঙ্কুক জানে এখন তে বাইক থেকে নেমে অভিমান জনিত হৃদয় তুলে ধরবে, কেঁদে কেঁদে শুধাবে কেন সে এড়িয়ে বেড়াচ্ছে। তখন জঙ্কুক ধমক দিয়ে মিটমাট করে নেবে, ওর পছন্দের বিরিয়ানি পাঠিয়ে দেবে। কিন্তু তেমন কিচ্ছু হলো না। তে নির্বিকার ভঙ্গিতে বাইক থেকে নেমে সোজা বাড়ির ভেতরে ঢুকে পড়ল। অন্যদিনের মতো ফিরে তাকালো না, দরজা ধরে উকি ঝুঁকি দিলও না। জঙ্কুক মাথাটা বাড়িয়ে ভালোভাবে দেখে নিল, সত্যি চলে গেছে। জঙ্কুক হতভম্ব। তার বোকা শোকাতে সত্যি চলে গেছে। জঙ্কুক কি পরিষ্কার দেখছে? সে কি এবার একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে? কিন্তু কষ্ট তো আর ও একা ভোগ করেনি, ওর থেকেও দ্বিগুণ করেছে জঙ্কুক নিজে। কিভাবে সহ্য করেছে কত দিনগুলো মেয়েটা জানে। জঙ্কুক বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রয়, অবশেষে বাইকে উঠে বসে। এক টান দিয়ে চলে যায়। জঙ্কুক চলে যেতেই দোতলার আধার বারান্দায় লুকিয়ে থাকা মানব ছায়াটি বের হয়ে আসে। অপলক দেখে যায় ওই বাইক যাওয়া রাস্তাটি। জিন বেগম আরে আরে কয়েকবার তাকাচ্ছে অশান্ত ছেলের পানে। জঙ্কুক সেলফোন হাতে এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছে। বেশ টেনশনে দেখাচ্ছে ছেলেটাকে। একবার ডেকেছে, সাড়াও দেয়নি। কিছুক্ষণ আগে একদম ভিজে জুবজুবা শরীর নিয়ে ঢুকেছে। জিন বেগম তখনই আদার চা বসিয়ে দিয়েছেন। আদার চা হয়ে এসেছে, কাপে ঢেলে লিভিং রুমে এলেন। জঙ্কুক তখনও সোফায় বসে মুখপানের সামনে মোবাইল ফোনটা ধরে রাখা। ভুরু দুয়েকের মাঝে ফাঁচ পড়েছে। জিন বেগম ডাকে, আব্বা। জঙ্কুক মাথা তুলে তাকায়, হাত বাড়িয়ে চায়ের কাপটা নেয়। চায়ের চুমুক বসিয়ে খেয়াল করে জিন বেগম ওভাবেই দাঁড়িয়ে আছে। তাই শোধায়, কিছু বলবে আম্মু? কি হয়েছে তোর?
কি হবে? চিন্তিত দেখাচ্ছে তোকে। তেমন কিছু না। তাহলে কেমন কিছু আব্বা? দেখি জ্বর টর বাঁধিয়েছিস নাকি? বলেই হাতের তালু জঙ্কুকের কপালে ঠেকায়। গরম গরম ভাব, জ্বর আসার সম্ভাবনা আছে। জিন বিচলিত হয়ে বলল, খেয়ে দে ওষুধ নিয়ে তারপর রুমে যাবি, ঠান্ডা বাঁধিয়েছিস। জিন বেগম রাতের খাবার গরম করতে রান্নাঘরে চলে যায়। জঙ্কুক পুনরায় সেলফোনের দিকে চোখ রাখে। থেকে 2টা কল দিয়েছে, একটা মেসেজও দিয়েছে। মেয়েটি কলও ধরেনি, মেসেজের কোনো জবাবও দেয়নি। জঙ্কুকের প্রচুর অশান্তি লাগছে। এমন কখনো হয়নি বলেই বুঝি বেশি অশান্তি লাগছে। মায়ের জোড়াজড়িতে খাবার খেতে হয়েছে জঙ্কুককে। রাতে একদম ঘুমাতেও পারেনি। অস্বস্তি, অসহ্যকর যন্ত্রণায় বুকটা জ্বলে যাচ্ছে। খুব ভোরবেলা ঘুম থেকে উঠে আরো 2বার কল করেছে তেকে, কিন্তু এবারও রিসিভ করেনি। আরো 2টা মেসেজ পাঠিয়েছে, তের ওখান থেকে কোনো রিপ্লাইও আসেনি। বিষণ্ণ মন নিয়ে জঙ্কুক অফিস করলো। বুকটা জ্বলে যাচ্ছে তার, অসহ্যকর লাগছে সমস্ত কিছু। মনে হচ্ছে সব জ্বালিয়ে দিতে। একদিন পার হয়ে গেছে। জিন বেগম ভালোই লক্ষ্য করছে ছেলের ছটপটানি, সাথে এটাও লক্ষ্য করেছে মাস খানিকের ওপরে তে এই বাসায় আসে না। জিন বেগম বুঝতে পেরে গেল ভেতরের ঘটনা, তাই আগ বাড়িয়ে ছেলেকে কিচ্ছু বলল না, কিংবা কিছু জিজ্ঞাসাও করলো না। তার ভাষ্যমতে নিজেদের ঝামেলা ওরা নিজেরাই মিটিয়ে নেবে। আজ বৃহস্পতিবার, কাল জঙ্কুকের বন্ধের দিন। জঙ্কুক খুব ভেবে চিন্তে অফিস থেকে বের হওয়ার পূর্বে রোজকে কল করে। রোজ ফোন রিসিভ করতে গলা খাকিয়ে বলে, ঘুরতে যেতে চেয়েছিলি না সেদিন? চেয়েছিলাম তো, তুমিই তো নিয়ে গেলে না। আজ বেরো। এখন এই সন্ধ্যাবেলা? হ্যাঁ, মামার দিকে চাই। 1 ঘন্টার রাস্তা, আর রাতেই ওখানটায় বেশি জাঁকজমকপূর্ণ হয়। কখন বের হচ্ছে ভাই? 7টার পর। আমি কেদেরকে বলি গিয়ে, দেখবে খুব খুশি হয়ে যাবে। তারপর অফিস শেষ করে জঙ্কুক বাসায় ফিরে গোসল নেয়। ড্রাইভার চাচাকে কল করে বলে দেয় তাদের বিল্ডিং এর নিচে গাড়ি পার্ক করে যেতে। জঙ্কুক তৈরি হতে শুরু করে। তে প্রায়শই আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয় তাকে সাদা রঙে বেশ মানায়। আজ জঙ্কুক সাদা রঙের শার্ট পরলো কালো প্যান্টের সঙ্গে। তে ঘড়ি পরে তের পছন্দের পারফিউমটা ব্যবহার করলো। চুল সেট করার সময় রোজ কল করলো। জঙ্কুক ফোন রিসিভ করতেই রোজ বলল, ভাই কে যেতে চাচ্ছে না। জঙ্কুকের বুকের মধ্যে ছেদ করে উঠলো। যার জন্য আয়োজন, সে না গেলে কিভাবে হবে? কোমর ব্যথা নিয়ে ভয়েস রেকর্ড করলাম জান পাখিরা, এর থেকে বেশি তো সম্ভব না। জঙ্কুকের সাথে তোমরাও একটু ছটফট করো, বেশি বেশি করে লাইক দাও। আগামী পরশু নেক্সট পার্ট আপলোড করে দেব। আল্লাহ হাফেজ।